এক অদ্ভুত ভালোবাসার গল্প যা আপনাকে ভাবিয়ে তুলবে। একদিন এক অজ্ঞাত মানুষকে একটি নির্জন দ্বীপে জীবিত পাওয়া যায়। তার পরিচয় কেউ জানে না, সে কোথা থেকে এসেছে, কিভাবে সেখানে পৌঁছেছে, সব একটা রহস্য। তাকে উদ্ধার করে এক পতিতালয়ের সর্দারি, যে নিজেও কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে টিকে আছে। এই অপরিচিত লোকটির আগমনে তার জীবনে এক নতুন মোড় নেয়। তবে গল্প এখানেই শেষ নয়। এই রহস্যময় ব্যক্তির সঙ্গে পরিচয় হয় একজন ইমামের মেয়ের। সমাজের কঠোর নিয়ম আর পারিবারিক শৃঙ্খলার মাঝেও তাদের মধ্যে এক গভীর ভালোবাসার জন্ম নেয়। কিন্তু এই প্রেম ছিল নিষিদ্ধ। সমাজের চোখে যা কখনোই গ্রহণযোগ্য নয়। সমাজ তাদের মেনে নেয় না, তাদের বিরুদ্ধে ওঠে নানা বাধা বিপত্তি। তবুও তারা একে অপরকে ভালোবাসতে পিছু পা হয় না। তারা স্বপ্ন দেখে একসঙ্গে থাকার, কিন্তু ভাগ্য যেন বারবারই নিষ্ঠুর। শেষ পর্যন্ত কি তারা এক হতে পারবে, নাকি সময় আর সমাজের নিষ্ঠুর নিয়ম তাদের আলাদা করে দেয় চিরতরে? গল্পের শেষটি আপনাকে ভাবিয়ে তুলবে, হয়তো প্রশ্নবিদ্ধও করতে পারে। ভালোবাসার এই অদ্ভুত যাত্রার পরিণতি জানতে হলে পুরো গল্পটি আপনাকে দেখতে হবে। শেষ পর্যন্ত আপনার মতামত জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই গল্প। গল্পের শুরুতেই আমরা পতিতালয়ের সর্দারিনী আনারকুলিকে দেখতে পাই। এখানে আছে নতুন একটা মেয়ে এসেছে, আর তার কথা জানতে পেরে শাহজাহান নামের একটা গুন্ডা এসে তাকে তুলে নিয়ে যায়। কিন্তু আনারকুলি তাকে বাধা দিতে চায়, তাই আনারকুলি শাহজাহানের দিকে বন্দুক তাক করে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু আনারকুলি শেষ পর্যন্ত শাহজাহানের সঙ্গে পেরে ওঠে না, বরং শাহজাহান আনারকুলিকে থ্রেট দিয়ে এখান থেকে চলে যায়। পরের দিন আনারকুলি সকালে একটা মেয়েকে নিয়ে সমুদ্রের কাছে যায়। তখন সেখানে গিয়ে একটা ছেলেকে সমুদ্রের মাঝে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে, আর তাকে দৌড়ে গিয়ে উঠালে দেখতে পায় তার গায়ে গুলি লেগেছে। এরপর আনারকুলি ছেলেটাকে তার বাসায় নিয়ে আসে। এই দ্বীপের ইমাম জয়নাল হুজুরের কাছে আনারকুলি দুইজন পতিতাকে পাঠায় হুজুরকে ডেকে আনার জন্য। হুজুর আনারকুলির কথা শুনে তার বাড়িতে আসলে আনারকুলি হুজুরকে সালাম দিয়ে ভিতরে নিয়ে আসে। সেই সাথে বলে, আপনার পায়ের ধুলি যে আমাদের এখানে পড়েছে, তার জন্য হয়তো আমাদের 7 জন্মের পাপ মুছে যাবে। তো হুজুর তখন আনারকুলিকে বলে, আসার সময় আমি সবটা শুনেছি, যেটা মোটেও উচিত হয়নি। মূলত এই দ্বীপে সবাই হুজুরকে অনেক সম্মান করে, তার কথা মতো সমস্ত নিয়ম কানুন মেনে চলে। আসলে আনারকুলি গতকাল যে মেয়েটাকে শাহজাহান ধরে নিয়ে গেছে, তাকে ফিরিয়ে আনার জন্যই হুজুরকে ডেকে পাঠিয়েছে। আনারকুলি বলে, আপনার নিজের মেয়ে হলে তো আপনি তাকে ফিরিয়ে আনতেন, তাই না? এদিকে যে ছেলেটাকে আনারকুলি পেয়েছে, সেই ছেলেটার সেবা করার জন্য একটা পতিতা মেয়ে আসে। মেয়েটা দেখতে পায় এই ছেলেটা আস্তে আস্তে করে জ্ঞান ফিরছে। তবে হঠাৎ করে মেয়েটাকে দেখে এই অসুস্থ ছেলে গলা চেপে ধরে। মূলত ছেলেটা মনে করেছিল হয়তো এই মেয়েটা তার শত্রু, তাকে মারতে এসেছে। মেয়েটা কোনো মতে নিজেকে তার হাত থেকে উদ্ধার করে। এরপর ছেলেটা সেখান থেকে একটা চাকু দিয়ে তার হাতে বিঁধে যাওয়া গুলিটা টেনে বের করে। এতে তার হাত থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। তার এসব কাজ দেখে বোঝা যাচ্ছিল ছেলেটা অনেকটা সাহসী, এসব ব্যথা সহ্য করার মতো ক্ষমতা তার আছে। অন্যদিকে আমরা সোহরাব আর তার ভাতিজি নিজামকে দেখতে পাই। তাদেরকে এই দ্বীপে সবাই অনেক ভয় পায়। সোহরাব একটা মাংসের দোকানে এসে জিজ্ঞাসা করে, মাংসটা কতদিনের? তখন দোকানদার বলে, এটা আজকের মাংস। একথা শুনে সোহরাব মাংসের এক টুকরো তার মুখে তুলে নেয়, আর সে মাংস মুখে দিয়েই বুঝতে পারে এই মাংসটা আজকের নয়, গত দিনের। বুঝতে পারলেন তো সোহরাব কতটা ডিয়ারিং? এই দ্বীপের কেউই সোহরাবের মুখের উপর কথা বলার সাহস করে না। মিথ্যা কথা বলার জন্য সোহরাব একটা চাকু দিয়ে দোকানদারের হাতের ভিতর ঢুকিয়ে দেয়, যাতে সে আর কোনোদিন মিথ্যা কথা না বলে। আর নিজাম ওই দোকানদারকে একটা চড় মারে। তারপর দেখা যায় ইমাম সাহেব সোহরাবের কাছে আসে এবং তাকে পাশে ডেকে নিয়ে জানায় তার ভাই শাহজাহান রাতে একটা পতিতা মেয়েকে তুলে নিয়ে এসেছে। আনারকুলি সেই মেয়েটাকে ফেরত চেয়েছে। এই কথা শুনেই সোহরাব নিজামকে বলে, দ্রুত গিয়ে তোমার বাবাকে বলো ওই মেয়েটাকে ফেরত দিয়ে দিতে। তো যাই হোক, আনারকুলি ওই ছেলেটার কাছে এসে তার নাম ঠিকানা সবকিছু জিজ্ঞাসা করে, কিন্তু ছেলেটা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তার পূর্বের কোনো কিছুই মনে পড়ছে না। এমন পরিস্থিতিতে আনারকুলি ছেলেটার একটা নাম দেয়। এখন থেকে এই ছেলেটার নাম থাকবে রুস্তম। পরের দিন সকালে আনারকুলির ঘর থেকে সোহরাবকে দেখা যায়। আনারকুলি সোহরাবের বাবার অনেক প্রশংসা করে, যেটা শুনে সোহরাব অনেক রেগে যায়। আর আনারকুলির মুখ চেপে ধরে বলে, আমার বাবা তোমাকে বাঁচিয়েছিল বলে ভেবো না, সে অনেক ভালো মানুষ, তাই তোমার যে কাজ করা উচিত সেটাই করো। তবুও আনারকুলি বলে, তোমার বাবা যদি জানতো তাহলে এতদিন শাহজাহানকে শায়েস্তা করে দিত। তখন সোহরাব আর কোনো কথা না বলে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে এসে রুস্তমকে দেখতে পায় কয়েকজন মেয়ে মিলে তাকে গোসল করাচ্ছে। অন্যদিকে
দেখা যায় শাহজাহান যে মেয়েটাকে তুলে নিয়ে এসেছে তার উপর প্রচুর পরিমাণে টর্চার করতে করতে তাকে একদম মেরেই ফেলেছে। তখন নিজাম এসে তার বাবা শাহজাহানকে বলে চাচা ওই মেয়েটাকে ফেরত দিতে বলেছে। মূলত শাহজাহান শাহরাবকেও খুব ভয় পেত। শাহজাহান বলে মেয়েটা মনে হয় আগে থেকে অনেক অসুস্থ ছিল, তাই ও মারা গেছে। বিষয়টা নিজাম যেন তার চাচাকে বুঝিয়ে বলে। তখন নিজাম বলে আমি চাচাকে কোনো কিছু বলতে পারবো না, তোমাদের ভাই ভাইয়ের ব্যাপার তোমরাই মিটিয়ে নাও। পরের দিন শাহজাহান আর নিজাম সোহরাবদের বাড়িতে আসে। তখন সেখানে সোহরাবের স্ত্রী এসে তাদেরকে চা খেতে দেয়, সেই সাথে বলে আজকে বাড়িতে খাসির মাংস রান্না করা হয়েছে, সেটা খেয়ে তারপর যাবেন। একথা শুনে শাহরাব অনেক রেগে যায় আর তার বউকে এখান থেকে বেশি কথা বলে তাড়িয়ে দেয়। সোহরাবের বউ এমন অপমানিত হয়ে সেখান থেকে চুপচাপ চলে আসে। এরপর শাহজাহান সোহরাবকে সমস্ত বিষয়টা খুলে বলে। তখন সোহরাব তার ব্যাগ থেকে একটা টাকার বান্ডিল নিজামের দিকে ছুঁড়ে মেরে এই ব্যাপারটা ঢিসমিস করে দিতে বলে। এই টাকাটা নিয়ে নিজাম চলে আসে হুজুরের কাছে। হুজুরকে এই কটা টাকা দিয়ে এই কেসটা ঢিসমিস করে দিতে বলে। হুজুর এই কটা টাকা দেখে নিজামকে বলে আনারকুলি হয়তো এই টাকাতে মানবে না। তখন নিজাম বলে চাচা বলেছে এই টাকা দিয়েই সব কেস ডিসমিস করে দিতে। এমন সময় মাছের ব্যাগ হাতে হুজুরের মেয়ে এসে বারান্দায় হাজির হয় এবং তার বাবাকে জিজ্ঞাসা করে এই মাছের ব্যাগ কে এনেছে। তখন নিজাম পাশ থেকে উত্তর দেয় আমি নিয়ে এসেছি, আপনাদের মাংস লাগলেও জানাবেন, সেটাও নিয়ে আসবো। একথা শুনে হুজুরের মেয়ে অনেক রেগে যায় আর মাছের ব্যাগ নিজামের দিকে ছুঁড়ে ফেলে দেয়, বলে এই গন্ধওয়ালা মাছ যেন আমাদের বাড়িতে আর কোনোদিন না আসে। এরপর রুস্তমকে দেখা যায় সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে কি একটা যেন চিন্তা করছিল। আর ঠিক সেই সময় হুজুরের মেয়ে আয়শা একটা গাছে লাল সুতো বাঁধতে আসে। দূর থেকে রুস্তমকে দেখে তার অনেকটা ভালো লেগে যায়। সে এক দৃষ্টিতে রুস্তমের দিকে তাকিয়ে থাকে। এদিকে আনারকলি খুব সুন্দর করে সাজুগুজু করে সোহরাবের বন্ধু মজিদের কাছে যায়। তাকে কিছু টাকা দিয়ে বলে শাহজাহানকে মেরে তার কাছে নিয়ে আসতে। আসলে আনারকলি ওই মেয়েটার মৃত্যুর প্রতিশোধ নিতে চাচ্ছিল। অন্যদিকে নিজামী পতিতালয়ে এসে আনারকলি না থাকায় একটা মেয়েকে টানতে টানতে আনন্দ করতে রুমে নিয়ে যায়। তখন রুস্তম তার রুমে বসে গিটার বাজাচ্ছিল। রুস্তম নিজামকে মেয়েটাকে টেনে নিতে দেখে ভীষণ রেগে যায় আর সে তার ঘরে থাকা একটা বন্দুক দেখতে পায়। সেটা সে হাতে তুলে নিয়ে শুট করে দেয়। রুস্তমের হাতের নিশানা খুবই ভালো ছিল। সে টার্গেটকে সামনে থেকে না দেখেও শুধু শব্দ শুনে খুব ভালোভাবেই শুট করতে পারতো। তো রুস্তম শুট করলে গুলি গিয়ে লাগে নিজামের পায়ে। এতে করে খোড়া মেয়েটা দৌড়াতে দৌড়াতে রুস্তমের রুমে এসে বলে আপনি জানেন কাকে গুলি করেছেন? এই খোড়া মেয়েটা মনে মনে রুস্তমকে পছন্দ করতো। এমন সময় সেখানে নিজাম এসে দরজায় লাঠি দিয়ে রুস্তমের দরজাটা খুলে ফেলে আর বলে সাহস থাকলে বাইরে বেরিয়ে আয়। রুস্তম দরজা খুলে দিয়ে পিস্তল হাতে তার সামনে দাঁড়িয়ে থাকে। এতক্ষণে সেখানে নিজামের লোকজন এসে রুস্তমকে মারতে শুরু করে দেয়। রুস্তমও তাদের আচ্ছা মতো ধুলাই করে দেয়, কারণ রুস্তমও এদের থেকে কোনো অংশে কম ছিল না। সেখানে শুরু হয় বেশ হাড্ডাহাড্ডি এক লড়াই। তো যাই হোক, রুস্তমের সাথে নিজামদের মারামারি শেষ হলে সেখানে নিজামের বাবা শাহজাহান চলে আসে আর মাইকিং করে আবারও রুস্তমকে বাইরে বেরিয়ে আসতে বলে। এতক্ষণ শাহজাহানের কাছে তার ছেলের খবর পৌঁছে গেছে। এরপর রুস্তম বেরিয়ে আসতে শাহজাহানের লোক তার উপর ঝাঁপিয়ে পড়ে। নিজামের তুলনায় শাহজাহানের যেহেতু অনেক লোক বেশি ছিল, তাই রুস্তম তাদের সঙ্গে পেরে ওঠে না আর একটা পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন শাহজাহান তার লোকজনকে থামিয়ে দিয়ে বলে একে আমি ওই মেয়েটাকে মেরে বিপদে আছি, তারপর আবার একে মেরে ফেললে বিপদ আরো বাড়বে। এখান থেকে আজকের মতো চলো। যাওয়ার আগে সে রুস্তমকে থ্রেট দিয়ে বলে যায় এবারের মতো ছেড়ে দিচ্ছি, পরে এমন ভুল করলে জানে শেষ করে দিব। এরপর দেখা যায় সোহরাবের বউয়ের ভাই তাদের বাড়িতে বেড়াতে এসেছে। ইনার নাম সেলিম। ইনার কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছিল সোহরাবের চেয়ে কয়েক গুণ বেশি ক্ষমতাধারী ইনি। সেলিম এসে সোহরাবকে উল্টাপাল্টা বেশি কথা শোনাতে শুরু করে। মূলত সেলিম এসেছিল তাকে থ্রেট করার জন্যই, কারণ সোহরাব ইদানিং তার কাজগুলো ঠিকঠাক করতে পারছে না। তো সোহরাবকে থ্রেট দিলে সোহরাব সেলিমকে শুনিয়ে দেয় তুমি এসব বিষয়ে নাক না গলিয়ে তোমার কাজে মন দাও। এদিকে হুজুরের মেয়ে আয়শা আনারকলিদের পতিতালয়ে এসে রুস্তমের জন্য ওষুধ বানিয়ে দেয়। মূলত আয়শা ঔষধ বানাতে পারতো। তো রুস্তম আয়শাকে জিজ্ঞাসা করে আমি আর কতদিনের ভিতর সুস্থ হয়ে উঠবো? তখন আয়শা বলে সেটা তো আপনিই ভালো বলতে পারবেন। রুস্তম বলে আমি শুধু সুস্থ হয়ে এই দ্বীপ ছেড়ে চলে যেতে চাই, আমার তো কোনো কিছুই মনে নেই। একথা শুনে আয়শা বলে আমারও এই দ্বীপ ছেড়ে চলে যেতে মন চায়, আমার এখানে কিছুই ভালো লাগে না। তাদের এসব কথা বলার মাঝখানে সেখানে আনারকলি চলে আসে। তারপর আয়শা দ্রুত ওষুধ বানিয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে মসজিদে যখন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিল তখন একটা ছেলে মুখ বেঁধে তাকে একটা চিঠি দিয়ে যায়। আনারকলি রুস্তমকে বলে যে কোনো মুহূর্তে তাদের উপর অ্যাটাক হতে পারে, যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমাকে আমার কথা শুনেই চলতে হবে। কিন্তু আনারকলির কথা শুনে মুখের উপর রুস্তম না করে দেয়। সেই সাথে স্পষ্ট ভাবে বলে দেয় আপনি আমার জীবন বাঁচিয়েছেন বলে আপনি যা বলবেন আমি তাই শুনবো, এটা কখনো হতে পারে না। তো যাই হোক, ইমাম সাহেব চিঠি পেয়ে সোজা সোহরাবের কাছে চলে আসে আর এই চিঠিটা পড়লে সোহরাব অনেক রেগে যায়। অর্থাৎ তার চরম শত্রু এখন তার ঘরেই লুকিয়ে আছে। তারপর সোহরাব নিজামকে তার বাবাকে এখানে নিয়ে আসতে বলে। এরপর আমরা এই দ্বীপের পুলিশ অফিসারকে দেখতে পাই। সে থানায় বসে রেডিওতে গান শুনছিল। এমন সময় একজন কনস্টেবল একটা লোককে ভেড়া সহ
থানায় চুরির অপবাদে অ্যারেস্ট করে নিয়ে আসে এবং এই লোকটার সঙ্গে তারা সবাই মিলে খুব বাজে আচরণ করতে শুরু করে। মূলত পুলিশ অফিসারদের কাছে কাজ না থাকায় তারা এসবই করে বেড়ায়। এমন সময় সোহরাব তার ভাই আর নিজামকে সাথে নিয়ে থানায় আসে। থানার বারান্দায় সোহরাবের একটা ছবি দিয়ে নোটিশ করে টানানো আছে, যেখানে লেখা আছে সোহরাবকে ধরিয়ে দিতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। যেটা দেখে সোহরাব বলে ওঠে, আমার মূল্য এত কম? এটা দেখে সোহরাবের ভাইপো নিজাম এই 10,000-এর পাশে আরো একটা শূন্য বাড়িয়ে দেয়। সোহরাব থানায় এসে ওসি সাহেবকে পামপট্টি দিয়ে তেল মেরে কথা বলতে থাকে। এদিকে নিজাম বেশ পাট নিয়ে কনস্টেবলকে বলে, আমাকে কি কোনো প্রকার দাম দিলে না? এই কথা শুনে কনস্টেবল নিজামকে একটা স্যালুট করে। ভিতরে সোহরাব অফিসারকে বলে, আপনি কি জানেন এই দ্বীপে নতুন একটা মাস্তান এসেছে, সবার সঙ্গে মাস্তানি করছে? আপনি এদিকে কি করছেন? আপনি থাকতে এই দ্বীপে এসব কি করে হচ্ছে? আপনি আপনার কাজ ঠিকঠাক ভাবে পালন না করলে কি করে হবে? মূলত সোহরাব চাচ্ছিল রুস্তমকে অ্যারেস্ট করতে। তো যাই হোক, দূর থেকে তখন ভেড়ার ডাক ভেসে আসলে সোহরাব সেটাকে দেখার জন্য যায়। নিজাম এই ভেড়াটাকে ধরে নিয়ে যেতে চাইলে শাহজাহান বলে, এটা দিয়ে আজকে জম্পেশ খানাপিনা হবে। এরপর থানা থেকে বের হওয়ার সময় শাহজাহান ওই নোটিশ বোর্ডটা দেখিয়ে বলে, এখানে ভালো একটা ছবি দিয়ে দিও। এদিকে আনারকলি মজিদকে ডেকে এনে মদ খাইয়ে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করে। একটা একটা করে কথা বলে সোহরাবের উপর মজিদকে পুরোপুরি বিষিয়ে দেয়। তখন মজিদ রেগে গিয়ে বলে, আমি ওকে দেখিয়ে দেবো। এই বলে মজিদ এখান থেকে বেরিয়ে যাওয়ার পরপরই সেখানে আয়শা এসে হাজির হয়। আয়শা রুস্তমের জন্য ওষুধ বানিয়ে নিয়ে এসেছে। আয়শাকে দেখে আনারকলি বলে, এখানে এই ওষুধগুলো রুস্তমের থেকেও বেশি প্রয়োজন তোমার বাবার। তুমি এই ওষুধগুলো তোমার বাবাকে দিয়ে দিও, তাতে যদি তোমার বাবার একটু উপকার হয়, তার ভিতর যদি একটু সুবুদ্ধি উদয় হয়। সে সোহরাবের চামচামি করতে করতে নিজের ভিতর থেকে মনুষ্যত্ব বিসর্জন দিয়েছে। বাবার সম্পর্কে এসব কথা শুনে আয়শা মন খারাপ করে সেখান থেকে চলে আসে। এদিকে দেখা যায় পুলিশ রুস্তমকে দড়ি দিয়ে বেঁধে থানায় নিয়ে যাচ্ছে। আয়শা খবরটা পেয়ে দৌড়ে রুস্তমের কাছে আসে। দুজন দুজনকে দেখে পথের মাঝেই থমকে দাঁড়িয়ে যায়, কিন্তু এতে বিশেষ কোনো লাভ হয় না। পুলিশ রুস্তমকে ধাক্কাতে ধাক্কাতে থানায় নিয়ে আসে। থানায় আসার পর রুস্তম যখন দেখে পুলিশ অসহায় একটা লোকের উপর টর্চার করছে, তখন সে ভীষণ রেগে যায়। এমনকি সে এই কনস্টেবলকে মারতে শুরু করে। আর এগুলো দেখে ওসি দ্রুত এসে রুস্তমকে বাধা দিয়ে বরং তাকে আরো বেশি টর্চার করতে শুরু করে। এক পর্যায়ে তারা রুস্তমকে বেঁধে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাচ্ছিল। এমন সময় পথে মজিদ এসে পুলিশদের চারপাশ থেকে ঘিরে ফেলে। সেই সাথে পুলিশকে বলে, আমি তোদের সঙ্গে একটা ডিল করতে চাই। কিন্তু তাতে পুলিশ রাজি না হলে মজিদ বলে, যদি সোহরাবের কথায় তুই ওকে অ্যারেস্ট করতে পারিস, তাহলে আমার কথাও তোকে শুনতে হবে। তুই আমার কথা শুনবি না এটা হতে পারে না, কারণ এই দ্বীপে আমি কোথা থেকে ভেসে আসিনি, ওদের থেকে আমি কোনো অংশে কম না। তো যাই হোক, ওসি তার পিস্তল বের করে মজিদের দিকে তাক করে, কিন্তু ওসি মজিদের সঙ্গে পেরে ওঠে না, কারণ মজিদের লোকজন ওসিকে গান পয়েন্টে নিয়ে নেয়। এদিকে সেলিম সোহরাবকে একটা ম্যাপ দেখায়। এমন সময় সেলিমের একটা লোক এসে খবর দেয়, তারা এখানে যে কাজটা করতে এসেছে সেটা হবে না, কারণ ওসির গুলি লেগেছে, সে এখন হসপিটালে। এই কথা জেনে সেলিম অনেক রেগে যায় আর সোহরাবের গালে একটা চড় বসিয়ে দেয়। সেই সাথে বলে, আমি তোমাকে এখান থেকে ওই নতুন ছেলে রুস্তমকে সরিয়ে ফেলতে বলেছিলাম, কিন্তু তুমি কি করলে? আমার বোন যদি বিধবা হয় তাহলে আমার জন্যই হবে। অর্থাৎ সেলিম সোহরাবকে মেরে ফেলার হুমকি দেয়। রাতে সোহরাব আর শাহজাহান দুই ভাই একসঙ্গে বসে মদ খায় আর প্ল্যান করে তারা মজিদকে কি করে শেষ করে দিবে। অন্যদিকে রুস্তমকে দেখা যায় মজিদ তার সঙ্গে করে নিয়ে এসেছে। তখন রুস্তম আকাশ থেকে উড়ে যাওয়া একটা পাখিকে নিশানা বানালে এটা দেখে মজিদ খুব খুশি হয়, কারণ রুস্তমকে দেখে বোঝা যাচ্ছিল সে খুব পাকা হাতের খেলোয়াড়। তখন মজিদ রুস্তমকে তাদের দলে আসতে বলে, কিন্তু রুস্তম তাকে পরিষ্কার করে বলে দেয়, আমি যদি জানতাম কোথা থেকে এসেছি আর আমার অতীত কি, তাহলে তোমাদের সঙ্গে এইসব ঝামেলায় পড়তাম না। এই বলে রুস্তম এখান থেকে চলে যেতে চায়, কিন্তু মজিদের লোকজন এসে রুস্তমকে বাধা দিতে গেলে মজিদের সব লোকজনকে মেরে রুস্তম আলু ভর্তা বানিয়ে দেয়। তো যাই হোক, পরের দিন রুস্তম এই দ্বীপ ছেড়ে ছদ্মবেশে পালিয়ে যেতে গেলে নিজামের লোকজন এসে তাকে ধরে ফেলে। শুরু হয় তাদের ভিতর দুর্দান্ত লড়াই। রুস্তম নিজামদের সবাইকে মেরে এখান থেকে পালিয়ে যায়। আয়শা বাড়িতে এসে রুস্তমের ক্ষত জায়গায় ওষুধ লাগিয়ে দেয়। তখন রুস্তম জিজ্ঞাসা করে, তুমি কেন আমার এত কেয়ার করো? তখন আয়শা বলে, তুমি কি কিছুই বুঝতে পারছো না আমি কেন তোমার এত কেয়ার করি? মূলত আয়শা বারবার করে রুস্তমকে বোঝাতে চায় আমি তোমাকে ভালোবাসি, কিন্তু রুস্তম তাকে কোনোভাবেই বুঝতে পারে না, বরং বলে তোমাকে হয়তো মজিদের লোকজন পাঠিয়েছে। একথা শুনে আয়শা বলে, সবকিছু শুধু স্বার্থের জন্য হয় না, কিছু থাকে নিজের ভালোবাসার জন্য। এরপর আয়শা রুস্তমকে তার একটা বোরকা দেয়। আয়শা বলে, আমি তোমাকে আমার বাবার কাছে নিয়ে যাব, সে একটা ব্যবস্থা করে দিবে। তো দেখা যায় আয়শা যখন রুস্তমকে ছদ্মবেশে বোরকা পরিয়ে নিয়ে যাচ্ছিল, তখন নিজামের লোকজন মাঝপথে আবারও রুস্তমকে ধরে ফেলে আর বুঝতেও পারে এর ভিতরে রুস্তমই আছে। আবারও শুরু হয় লড়াই। আয়শা অনেক চেষ্টা করে রুস্তমকে বাঁচানোর জন্য, কিন্তু কিছু সময়ের মধ্যে সেখানে চলে আসে শাহজাহান আর আয়শাকে বলে, হুজুরের মেয়ে হয়ে কেন একটা ছেলেকে এইভাবে প্রোটেক্ট করছে? এমনকি আয়শাকে শাহজাহান কষে একটা থাপ্পড় মারে। আয়শা মাটিতে পড়ে গেলে রুস্তম খেপে গিয়ে বলে, তোরা ওকে মারছিস কেন? ওকে কিছু বলিস না, ওকে
ওকে ছেড়ে দে, তোদের যদি মারতেই হয় তাহলে আমাকে এসে মার। এরপর তারা সবাই মিলে রুস্তমকে মারতে থাকলে একটা পর্যায়ে রুস্তম অজ্ঞান হয়ে যায়, আর তারপর রুস্তমকে টানতে টানতে এখান থেকে সমুদ্রের দিকে নিয়ে যায়। এই ঘটনা দেখে আয়েশা দ্রুত করে তার বাবার কাছে যাচ্ছিল, তখন পেছন থেকে দুজন লোক এসে আয়েশার মুখ বেঁধে নিয়ে যায়। মূলত এই কাজটা করেছিল আনারকলি, কারণ সোহরাব হুজুরের কথা বেশি শোনে। তারা যদি হুজুরের মেয়েকে নিয়ে আসে তাহলে তারা রুস্তমকে ছেড়ে দিবে। এদিকে সোহরাব রুস্তমকে জিজ্ঞাসা করে, তোকে এখানে কে পাঠিয়েছে? কিন্তু রুস্তম বলে, আমার হাত খুলে দেখ। কথা বলার পর রুস্তমকে আরো মারধর করা হয়। এরপর হুজুর সোহরাবকে একটা চিঠি দেয়, যা পড়ে বুঝতে পারে আয়েশাকে মসজিদ আটকে রেখেছে। এখানে একটা টুইস্ট রিভিল হয়, আয়েশার আসল বাবা হলো সোহরাব। হুজুর শুধুমাত্র তাকে লালন পালন করেছে। তখন সোহরাব বলে, আমি মসজিদের বাপ ভাইকে যেভাবে মেরেছি ওকে ওইভাবে মেরে ফেলবো, ও আমার মেয়ের গায়ে হাত দিয়েছে। এরপর রুস্তমকে মাঝ নদীতে গিয়ে মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়। সোহরাবের কথা মতো শাহজাহানের লোকজন রুস্তমকে ট্রলারে করে নিয়ে যায়। এদিকে আমরা দুইটা ছেলেকে নৌকার মাঝে বসে মদ খেতে দেখি। তারা দূরবীন দিয়ে নদীর এপাশ থেকে ওপাশ দেখতে থাকে। তখন তারা দূরে একটা ট্রলার দেখতে পায়। তারা মনে করে এটা হয়তো তাদের শত্রুদের ট্রলার। তখন তারা ওই ট্রলারটার উদ্দেশ্য করে বলে, তোদেরকে আমরা চারপাশ থেকে ঘিরে ফেলেছি। তখন ওই ছেলে দুটো ওই ট্রলারের দিকে গুলি মারে, আর এই ট্রলারে এসে দেখতে পায় শাহজাহান সহ সবাই মারা গেছে। তবে একটা ছেলে হাত পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর এই ছেলেটা হলো রুস্তম। এই দুইজন রুস্তমকে দেখে হতবাক হয়ে যায়, কারণ এটা তাদের বন্ধু সাব্বির। মূলত রুস্তমের আসল নাম সাব্বির। এরপর তারা রুস্তমকে তার বাড়িতে নিয়ে আসে। রুস্তমের মা তার ছেলেকে পেয়ে অনেক সেবা যত্ন করে। রুস্তমের জ্ঞান ফিরলে সেই দুইটা ছেলে তাকে দেখতে আসে। এদের নাম পান্না আর জুয়েল। তারা সবাই মিলে রুস্তমের অনেক সেবা যত্ন করে। এইভাবে ধীরে ধীরে রুস্তম দিন দিন সুস্থ হতে থাকে। তখন তার আয়েশা আর আনারকলির কথাও মনে পড়ে, তবে তার ভালোভাবে স্মৃতিশক্তি ফিরে আসেনি। তো যাই হোক, মসজিদের লোক নিজামের সঙ্গে হাত মিলিয়ে মসজিদের সব খবর তাদেরকে দিয়ে দেয়। তো এই নিউজ পাওয়ার পর সোহরাব তার সমস্ত দলবল নিয়ে মসজিদকে মারার জন্য যায়। সেখানে গিয়ে আয়েশাকে বাধা অবস্থায় দেখতে পায়, সেই সাথে আনারকলিকেও দেখতে পায়। তখন সোহরাব আনারকলির মাথায় পিস্তল ঠেকিয়ে জিজ্ঞাসা করে, মসজিদ কোথায়? এদিকে রুস্তমের কোনো কিছু মনে পড়ছে না দেখে তার মা অনেক চিন্তিত হয়ে পড়ে। তার মা বারবার করে তার একমাত্র শত্রুর কথা বলতে থাকে, যে রুস্তমকে গুলি করে মারার চেষ্টা করেছিল, কিন্তু রুস্তম কোনো কিছুই মনে করতে পারে না। এরপরই রুস্তমের মা তাকে একটা ঘরে নিয়ে আসে, আর তাদের একটা শত্রুকে হাত পা বেঁধে রাখা অবস্থায় দেখিয়ে দেয়। সেই সাথে রুস্তমের হাতে পিস্তল তুলে দিয়ে বলে, একে গুলি করে মেরে ফেলো। তবে রুস্তম তাকে মারতে না চাইলে শেষ পর্যন্ত রুস্তমের মাই এই শত্রুকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে সোহরাব আয়েশাকে তার বাড়িতে নিয়ে একটা রুমে আটকে রাখে, আর সোহরাবের স্ত্রী দূর থেকে আয়েশাকে জানালা দিয়ে ভাত খেতে দেয়। কিন্তু আয়েশা কোনো কিছুই খেতে চায় না, বরং বলে, আমাকে আমার বাবার সঙ্গে কথা বলিয়ে দাও, তাহলেই আমি খাবার খাবো। এই কথা সোহরাবের স্ত্রী সোহরাবকে জানিয়ে দেয়। অন্যদিকে রুস্তমকে তার বন্ধুরা তার অতীত সম্পর্কে মনে করাতে থাকে। সে একজন বক্সার ছিল, তাকে সবাই বক্সার সাব্বির নামেই চিনত। সে এর আগে অনেককেই মেরেছে। এরপর তারা রুস্তমকে একটা বক্সিং ক্লাবে নিয়ে আসে, আর এই ক্লাবের লোকজন রুস্তমকে দেখে উল্লাসে সেখানে ফেটে পড়ে। এমনকি সাব্বির ভাই বলেও স্লোগান দিতে থাকে। আর সেখানে গিয়ে রুস্তম বক্সিং করতে করতে তার ধীরে ধীরে সবকিছু মনে পড়তে থাকে। এদিকে শাহরাব আনারকলিকে ফাঁসি দিতে নিয়ে আসে। তখন আনারকলি বলে, তোমার মৃত্যু আমি রুস্তমের হাতে দেখছি। তখন সোহরাব বলে, আমাকে কেউ মারতে পারবে না, আমার ভাগ্য আমি নিজেই। সেই সাথে তাকে ফাঁসিতে চড়ানোর আগে অন্যান্য মানুষকে দেখিয়ে বলে, আমার সাথে যে এমন করবে আমি তার এমন পরিণতি করব, তাই সকলেই সাবধান। তো যাই হোক, রুস্তম যখন তার বাসায় তার মায়ের সঙ্গে খাবার খাচ্ছিল, তার তখন সব পুরনো দিনের কথা আস্তে আস্তে করে মনে পড়ছিল, অতীত বর্তমান সবকিছু। রুস্তম কোনটা খেতে পছন্দ করে না করে সেটাও। রুস্তমের মা একা তাকে অনেক কষ্ট করে ছোট থেকে মানুষ করেছে। রুস্তমের মা তার বাবা সম্পর্কে বলে, তোমার বাবার কথা তুমি কখনোই জিজ্ঞাসা করবে না, কারণ সে তোমাকে গর্ভে রেখেই আমার টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছিল। যে এমন কাজ করেছে সে অন্তত তোমার বাবা হতে পারে না। তখন রুস্তম বলে, আমিও ওই দ্বীপে একজনকে কথা দিয়ে রেখে এসেছি, আমি আমার বাবার মতো হতে পারবো না। রুস্তমের মা এসব কিছু ভুলে যেতে বলে, কিন্তু রুস্তম তার মায়ের কথা না শুনে এই দ্বীপের দিকে রওনা হয়ে যায়। এরপর সে যখন এই দ্বীপে এসে পৌঁছায়, তখন সে আনারকলির লাশ ঝুলানো অবস্থায় দেখতে পায়। তারপর সে আনারকলির লাশ নিয়ে আনারকলির মহলে আসে। আনারকলিকে এইভাবে দেখে মহলে সবাই কান্নায় ভেঙে পড়ে, আর শেষমেশ তারা সবাই মিলে আনারকলির শেষকৃত্য করে। এদিকে শাহজাহানের মৃত্যুতে তার ছেলে নিজাম অনেকটা ভেঙে পড়ে। এরপর সেলিম আর
সোহরাবকে দেখা যায় একসঙ্গে বসে মদ খাচ্ছে আর তাদের পার্সোনাল কিছু কথাবার্তা বলছে। সেখানে সোহরাব বলে, আজ পর্যন্ত যা কিছু করেছি সবকিছু আমিই করেছি, আর আপনি সামনে থেকে সবকিছুর ক্রেডিট নিয়েছেন। একথা শুনে সেলিম তাকে ঘরে যেতে বলে। তখন সোহরাব অনেক রেগে গিয়ে চিৎকার করে বলে, কোনটা আমার ঘর? আমি তো আপনার জন্য আমার নিজের ঘর পর্যন্ত কোরবানি দিয়েছি। আপনি আপনার স্বার্থ হাসিলের জন্য আপনার বোনকে জোর করে আমার সঙ্গে বিয়ে দিয়েছেন। এ থেকে বোঝা যায় সোহরাব আগেই বিবাহিত ছিল আর আয়শাই হয়তো তার সেই ঘরের মেয়ে। এইভাবেই তাদের দুজনের ভিতর বিভিন্ন বিষয় নিয়ে তুমুল ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে সোহরাব সেলিমের পেটের ভিতর চাকু ঢুকিয়ে দিলে সেলিম সেখানেই মারা যায়। পরদিন সোহরাব হুজুরকে ডেকে এনে বলে, আয়শার সঙ্গে আমি নিজামের বিয়ে দিয়ে দিব। আমি চাই এখন থেকে আমার কিছু কাজের দায়িত্ব নিজাম পালন করুক। কিন্তু হুজুর বলে, আপনি সবকিছু জেনে বুঝে কি করে আপনার মেয়েকে এমন একজন মানুষের সঙ্গে বিয়ে দিবেন? তাছাড়া আয়শা নিজামকে পছন্দ করে না। এদিকে সোহরাবের বউ আয়শাকে খাবার দিয়ে বলে, তোমার বাবা আজ দেখা করতে আসবে। একথা শুনে আয়শা ভাত খায়। তখন সোহরাবের বউ কান্না করে বলে, ও সবাইকে মেরে ফেলবে, ও আমার একমাত্র ভাইকেও মেরে ফেলেছে। এমন সময় সেখানে রুস্তম এসে হাজির হয় আর সোহরাবের বউয়ের দিকে পিস্তল তাক করে আয়শাকে এখান থেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে সোহরাব আসলে সবকিছু এলোমেলো দেখে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, আয়শা কোথায়? তখন তার স্ত্রী বলে, তোমার জমদূত রুস্তম এসে তাকে এখান থেকে নিয়ে গেছে। এসব কথা শুনে সোহরাব তার স্ত্রীর গলা চেপে মেরে ফেলে। এদিকে রুস্তম আর আয়শা সমুদ্রের পাড়ে এসে দুজনে কথা বলতে থাকে। তখন পতিতালয়ের ওই খোড়া মেয়েটা এসে তাদের মহলে তাদের দুজনকে নিয়ে যায়। তারা লড়াইয়ের প্রস্তুতি নিতে থাকে। খোড়া মেয়েটা রুস্তমকে এক বক্স অস্ত্র দিলে রুস্তম সেগুলো দেখে বলে, এই অস্ত্র শস্ত্র দিয়ে কোনো কাজেই আসবে না, এগুলো অনেক পুরাতন অস্ত্র। অন্যদিকে সোহরাব অনেক অস্ত্র শস্ত্র আনিয়ে তার লোকজনকে ট্রেনিং দিয়ে বলে, আমরা কোনোভাবেই ওদের থেকে পিছিয়ে আসতে চলবে না, যে করেই হোক ওদের সবাইকে শেষ করে দিতে হবে। তো যাই হোক, রুস্তম তার বন্ধু পান্না আর জুয়েলকে ডেকে পাঠায়। তারা দুজন তাদের সঙ্গে বিভিন্ন ধরনের অস্ত্র বোঝাই করে নিয়ে এখানে এসে হাজির হয়। কিছুক্ষণ পর সোহরাব এসে এই বাড়িটাকে পুরো ঘিরে ফেলে আর হাক ডাক দিয়ে রুস্তমকে বাইরে বেরিয়ে আসতে বলে। তবে রুস্তমরা তো বাইরে বেরোয় না, বরং তারা উপর থেকে সোহরাবদের উপর গুলি ছুটতে শুরু করে। এইভাবেই কিছু সময়ের মধ্যে শুরু হয়ে যায় পাল্টাপাল্টি পিস্তল যুদ্ধ। সেখানে মজিদ তার দলবল নিয়ে হাজির হয় আর মজিদ এসে গুলি করে নিজামকে মেরে ফেলে। এই গুলাগুলি করতে করতে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সোহরাব আর রুস্তম মারামারি করতে করতে সমুদ্রের কাছে এসে পৌঁছায়। তবে দেখা যায় দুজনের ভিতর একটা কমন মিল ছিল, দুজনেই আওয়াজ ফলো করে টার্গেট ঠিক করতে পারতো। এইভাবে লড়াই করতে করতে দুজন সামনাসামনি এসে পৌঁছায়। দুজন দুজনকে গুলি করলে দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে মজিদ অনেক খুশি হয়, কারণ তার আর কোনো শত্রু অবশিষ্ট নেই। অন্যদিকে আয়শা আহত রুস্তমকে এনে তার সেবা যত্ন করতে থাকে, যেহেতু রুস্তমের আবারও হাতে গুলি লেগেছে। এরপর রুস্তম একটু সুস্থ হলে আয়শা আর হুজুরকে নিয়ে তার মায়ের কাছে আসে। রুস্তমের মা আয়শাকে দেখে মেনে নেয়, তবে হুজুরকে দেখে সে চিনতে পারে। এরপর তারা দুজন একসঙ্গে কথা বলে আর এদের কথা বলা থেকে বোঝা যাচ্ছিল রুস্তমের বাবা আসলে সোহরাব। তবে দুর্ভাগ্যবশত দূর থেকে হুজুর আর রুস্তমের মায়ের কথা আয়শা আর রুস্তম দূর থেকে শুনে ফেলে। হঠাৎ করে তারা যখন দুজনে পিছনে তাকায়, তারা তখন রুস্তম আর আয়শাকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে। আর এসব কথা শুনে রুস্তম আর আয়শা পুরোপুরি ভেঙে পড়ে। রুস্তম মনে মনে ভাবে, আমি এটা কি করলাম, নিজেই নিজের বাবাকে গুলি করে মেরে ফেলেছি। সেই সাথে আয়শা দ্রুত এখান থেকে চলে যায়। এরপর আয়শা আবারও এই দ্বীপে ফিরে আসে আর তখন সে সোহরাবকে দেখতে পায়। আসলে সেই দিন গুলিতে সোহরাব মারা যায়নি, তাকে একজন দরবেশ বাজিয়েছিল। এখন সেই দরবেশ সোহরাবের পাশেই বসে আছে, তাকে ওষুধ বানিয়ে সেবা যত্ন করছে। সোহরাব হঠাৎ করে আয়শাকে দেখে তার দিকে পিস্তল তাক করে, কিন্তু আয়শা ভয় না পেয়ে তার বাবার দিকে এগিয়ে গেলে সোহরাব অদ্ভুতভাবে চিৎকার করে হাসতে থাকে। তার ভিতরে এতগুলো অপরাধের কোনো অনুশোচনা বোধই নেই। একমাত্র সৌরভের জন্য প্রত্যেকের জীবন তছনছ হয়ে গেছে, প্রত্যেকের জীবন তারা বলি দিয়ে দিয়েছে, কিন্তু তাতেও তার কোনো কিছুই যায় আসে না। এই দৃশ্যের মধ্য দিয়েই আজকের এই গল্পটা এখানেই শেষ হয়। তো আপনাদের কাছে এই অদ্ভুত গল্প কেমন লেগেছে, আর আপনারা কি শেষটার জন্য মোটেও প্রস্তুত ছিলেন? এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।